কেমিক্যাল বন্ডিং এর আগের ক্লাসে দ্বিমেরু ভ্রামক ডাইপোল মোমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। ডাইপোল মোমেন্ট কাকে বলে, বিভিন্ন মলিকুলের ডাইপোল মোমেন্ট কি করে বার করা যায়, এই সূত্রে আলোচনা করতে গিয়ে আমরা দেখিয়েছিলাম একটা মলিকুলের মধ্যে পোলার বন্ড রয়েছে, কিন্তু মলিকুলটা ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যেতে পারে, এরকম হতে পারে। A molecule may contains polar bond, more than one polar bond, but due to special geometric shape of the molecule, the overall dipole moment of the molecule may become zero. আমরা কার্বন ডাই অক্সাইডের উদাহরণ দেখিয়েছিলাম, আমরা কার্বন টেট্রাক্লোরাইডের এক্সাম্পল দেখিয়েছিলাম। এখন অনেক সময় কোশ্চেনগুলো কিভাবে আসে যেন, কোশ্চেনগুলো এরকম ভাবে আসে, এক্সপ্লেন হয়, ব্যাখ্যা করো। তো কি এক্সপ্লেন করব? ডাইপোল মোমেন্ট সংক্ষেপে এরকম করে লেখে, ডিএন, ডাইপোল মোমেন্ট of carbon dioxide CO2 is zero, but SO2 molecule has a definite dipole moment value। কোশ্চেনটা বুঝতে পারলে যে কার্বন ডাই অক্সাইডের ডাইপোল মোমেন্ট জিরো, কিন্তু সালফার ডাই অক্সাইডে একটা ডাইপোল মোমেন্ট রয়েছে। এটা কেন, এরকম কেন, সেটা অনেক সময়তে এক্সপ্লেন করতে বলে। তোমাকে এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে ছবি আঁকতে হয়। এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তোমরা জানো কার্বন এখানে sp হাইব্রিডাইজড, অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বন ডেল্টা প্লাস, ডাইপোল মোমেন্ট কাজ করে কার্বন থেকে অক্সিজেনের দিকে, whereas sulfur dioxide has an angular structure. এখানেও দুটো এসও বন্ড পোলার, ডাইপোল মোমেন্ট কাজ করে সালফার থেকে অক্সিজেনের দিকে। এই যে অ্যাঙ্গেল, সালফার ডাইঅক্সাইডের অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, whereas কার্বন ডাই অক্সাইডে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তোমাকে ছবি অবশ্যই আঁকতে হবে, হ্যাঁ, দিয়ে তুমি বলবে যে কার্বন ডাই অক্সাইডের গঠন হচ্ছে কিরকম, লিনিয়ার স্ট্রাকচার, সরল রৈখিক। বোথ দ্য সিও বন্ডস আর পোলার, দুটো সিও বন্ধনই হচ্ছে ধ্রুবীয়। বন্ড মোমেন্ট সে কোত্থেকে কোথায় কাজ করে, কার্বন থেকে অক্সিজেনের দিকে। দুটো বন্ড মোমেন্ট সমান এবং একটা আর একটা অপোজিট ডিরেকশনে কাজ করে বলে একটা আর একটাকে নিউট্রালাইজ করে দেয়, করে দিয়ে ওভারঅল ডাইপোল মোমেন্ট হয়ে যায় জিরো। whereas সালফার ডাই অক্সাইডে দুটো এসও বন্ড, দুটো পোলার, অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। মোমেন্ট কাজ করে সালফার থেকে অক্সিজেনের দিকে। যেহেতু দুটো বন্ড মোমেন্ট সমান, কিন্তু এখানেও দুটো বন্ড মোমেন্ট সমান, কিন্তু এরা এক্স্যাক্টলি একটা অন্যটার বিপরীত দিকে কাজ করে না, জাস্ট অপোজিট ডিরেকশনে এরা কাজ করে না। এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি। তুমি যদি ফর্মুলায় ফেলো, আমি যদি এখানে রেজাল্টেন্ট নিই, R = 120 + 120 + 120 = 180 + 180 = 120 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 = 180 + 180 =
root over p square plus p square plus 2pp cos 120 degree আর এখানে r equal to root over p square plus p square plus 2pp cos 180 এখানে 180 ডিগ্রি 180 ডিগ্রির ভ্যালু কত -1 আর 120 ডিগ্রি cos 120 ডিগ্রি হচ্ছে -half cos 120 ডিগ্রি মানে হচ্ছে -half তাহলে তুমি যদি এটা বসাও p square plus p square 2p square plus 2p square into -half সব মিলিয়ে তুমি একটা ভ্যালু পাবে p আর এখানে cos 180 ডিগ্রি cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1 তাহলে r equal to root over 2p square plus 2p square into -1 that is equal to 0 ঠিক আছে সেটা সমান হচ্ছে 0 বোঝা গেল কথাটা শুধু এইটুকু গাণিতিক হিসাব লিখে দিলে হবে না এর সঙ্গে কিছু ল্যাঙ্গুয়েজ দরকার সেটা লিখবে যে CO2 অণুর গঠন বাংলায় লিখলে এরকম লিখবে CO2 অণুর গঠন সরল রৈখিক দুটো CO বন্ধনীর ভ্রামক কাজ করে কার্বন থেকে অক্সিজেনের দিকে দুটো CO বন্ধনীর ভ্রামকের মান সমান এবং এরা একে অপরের বিপরীত দিকে কাজ করায় একে অপরকে প্রশমিত করে তাই CO2 অণুর দ্বিমেরু ভ্রামকের মান 0 SO2 ক্ষেত্রে লিখবে দুটো SO বন্ধনী ধ্রুবীয় বন্ধনীর ভ্রামক কাজ করে সালফার থেকে অক্সিজেনের দিকে দুটো SO বন্ধনীর ভ্রামকের মান সমান কিন্তু এরা ঠিক একে অপরের বিপরীত দিকে কাজ করে না তাই একে অপরকে প্রশমিত করতে পারে না তাই SO2 মলিকুলের একটা ডেফিনিট একটা নির্দিষ্ট ডাইপোল মোমেন্ট ভ্যালু পাওয়া যায় दो नम्बर देखो एक्सप्लेन হয় এই 2 নম্বর দেখো ডাইপোল মোমেন্ট অফ কার্বন টেট্রাক্লোরাইড CCl4 is 0 but CHCl3 chloroform molecule has a definite dipole moment value has a definite dipole moment value কার্বন টেট্রাক্লোরাইড মলিকুলের ডাইপোল মোমেন্ট 0 কিন্তু ক্লোরোফর্মের ডাইপোল মোমেন্ট আছে তো দুটোরই গঠন যদি তুমি আঁকো দুটোই টেট্রাহেড্রাল কার্বন টেট্রাক্লোরাইড ও টেট্রাহেড্রাল
ক্লোরোফর্ম ও টেট্রাহেড্রা। Cl হচ্ছে ডেল্টা নেগেটিভ, কার্বন হচ্ছে ডেল্টা পজিটিভ। চারটে সিসিএল বন্ডের মোমেন্টই কাজ করে কার্বন থেকে ক্লোরিনের দিকে। পাশাপাশি তুমি ক্লোরোফর্মের কথা ভাবো, ক্লোরোফর্মে 3টে সিসিএল বন্ড আছে, আর একটা আছে সিএইচ বন্ড। সিসিএল বন্ডের মোমেন্ট গুলো কাজ করে কার্বন থেকে ক্লোরিনের দিকে। সিসিএল বন্ডের মোমেন্ট কাজ করে কার্বন থেকে ক্লোরিনের দিকে। একটা সিএইচ বন্ড আছে, তার মোমেন্ট কিন্তু উল্টো দিকে কাজ করে, মানে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে কাজ করে। একটা সিএইচ বন্ড আছে, তার মোমেন্ট কাজ করে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে। বোঝা যাচ্ছে কথাটা? বন্ড অ্যাঙ্গেল এখানেও 109 ডিগ্রি 28 মিনিট, এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এখানেও বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে দুটোতে তফাৎ, ফারাক কি হলো? দুটোতে ফারাক হলো এই জায়গাটাতে যে একটা ক্ষেত্রে ক্লোরোফর্মের ক্ষেত্রে একটা সিএইচ বন্ড আছে, যে বন্ডের মোমেন্ট হাইড্রোজেন থেকে কার্বনের দিকে কাজ করে। বাকি যে সিসিএল বন্ডগুলো আছে তার মোমেন্ট কাজ করে কার্বন থেকে ক্লোরিনের দিকে। আর এখানে চারটেই কার্বন টেট্রাক্লোরাইডে 4টেই সিসিএল বন্ড, ফলে প্রত্যেকটা বন্ডের মোমেন্ট কাজ করে কার্বন থেকে ক্লোরিনের দিকে। এইবার CCl4 অণুর ডাইপোল মোমেন্ট বার করতে গেলে তোমাকে 4টে সিসিএল বন্ধনীর ভ্রামকের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা নিতে হবে, লব্ধি মান, এবং লব্ধি করলে সেই ভ্যালুটা হয় 0। CCl4 এর ডাইপোল মোমেন্ট হয়ে যায় 0। কিন্তু ক্লোরোফর্মে 0 হয় না, কারণ এখানে একটা সিএইচ আর একটা সিসিএল বন্ডের মোমেন্ট অন্তত কিছুটা একই ডিরেকশনে কাজ করার জন্য আমরা এক্ষেত্রে কিছু ডাইপোল মোমেন্ট পাই। পুরো রেজাল্টেন্টটা 0 হয় না। এই মোমেন্টটা হাইড্রোজেনের দিকে কাজ না করে কার্বনের দিকে করে, এবং সিসিএল বন্ডের মোমেন্ট ক্লোরিনের দিকে কাজ করে। এই দুটো দিয়ে রেজাল্টেন্টে আমরা একটা ভ্যালু পাই। কেন কার্বন টেট্রাক্লোরাইড অণুর ডাইপোল মোমেন্ট 0, কিন্তু ক্লোরোফর্ম মলিকুলে একটা ডেফিনিট ডাইপোল মোমেন্ট ভ্যালু আছে। এই ধরনের আরো একটা কোশ্চেন আমরা আলোচনা করি। এক্সপ্লেন হোয়াই ডাইপোল মোমেন্ট of ammonia মানে কি? NH3 is greater than dipole moment of
NF3 NH3 এর ডাইপোল মোমেন্ট NF3 এর ডাইপোল মোমেন্টের চাইতে বেশি হয়। NH3 এর ডাইপোল মোমেন্ট ভ্যালু NF3 এর ডাইপোল মোমেন্ট ভ্যালুর চাইতে তুলনায় বেশি হয়। ঠিক আছে, তা আমি কি করে সেটা ব্যাখ্যা করব? দেখো, দুটো ক্ষেত্রে নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজড, অ্যামোনিয়া একটা লোন পেয়ার আছে, NH বন্ড পোলার, বন্ড মোমেন্ট কাজ করে নাইট্রোজেন থেকে হাইড্রোজেনের দিকে। তিনটে NH বন্ড, তিনটেই পোলার, বন্ড মোমেন্ট কাজ করে কোত্থেকে কোন দিকে? নাইট্রোজেন থেকে হাইড্রোজেনের দিকে। এছাড়াও অ্যামোনিয়া মলিকুলে একটা লোন পেয়ার আছে। আমি একটু ভুল বললাম তোমাদের, এখানে তিনটে বন্ডের মোমেন্ট কাজ করে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, পজিটিভ থেকে নেগেটিভ এন্ডে কাজ করবে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে। আর একটা লোন পেয়ার আছে নাইট্রোজেনে, সেই লোন পেয়ারেরও একটা মোমেন্ট থাকে। NF3 মলিকুলের ক্ষেত্রে ফ্লোরিন কিন্তু নাইট্রোজেনের চাইতে বেশি ইলেকট্রোনেগেটিভ, সেজন্য এইসব বন্ডের ক্ষেত্রে ফ্লোরিনটাই ডেল্টা নেগেটিভ, নাইট্রোজেনটাই ডেল্টা পজিটিভ। আর একটা লোন পেয়ার আছে। তাহলে এখানে মোমেন্ট গুলো নাইট্রোজেন থেকে ফ্লোরিনের দিকে কাজ করছে। এইবার তুমি অ্যামোনিয়া অণুর ডাইপোল মোমেন্ট বের করতে যাচ্ছ। তো প্রথমে এই তিনটে NH বন্ড, এদের রেজাল্টেন্ট মাপবে। যে কোনো দুটো রেজাল্টেন্ট নিলে, তারপর তার সাথে একটা রেজাল্টেন্ট নিলে একটা ভ্যালু বেরোলো, লব্ধি মান। দেখবে লব্ধিটা সেই ডিরেকশনে কাজ করে যে ডিরেকশনে লোন পেয়ারের মোমেন্ট কাজ করে, দুটো একই দিকে কাজ করে। আর এখানে উল্টো, লোন পেয়ারের মোমেন্ট যে ডিরেকশনে কাজ করে, তিনটে NF বন্ডের ভ্রামকের লব্ধি ঠিক তার উল্টো ডিরেকশনে কাজ করে। ফলে এখানে গোটা অ্যামোনিয়া অণুর যখন ডাইপোল মোমেন্ট বার করতে যাচ্ছি, তখন এই রেজাল্টেন্টের সঙ্গে যেটা লোন পেয়ার, তার মোমেন্ট দুটো যোগ করে দেয়া হচ্ছে। আর এখানে যখন রেজাল্টেন্ট NF3 ডাইপোল মোমেন্ট বার করতে যাচ্ছি, তখন লোন পেয়ার মোমেন্ট আর তিনটের যে রেজাল্টেন্ট, তাদের বিয়োগ করতে হচ্ছে, যেহেতু তাদের ডিরেকশনটা উল্টো দিকে। এখানে লোন পেয়ারের সাথে রেজাল্টেন্টের ভ্রামক যোগ হচ্ছে, এখানে সেটা বিয়োগ হচ্ছে। স্বভাবতই এই যোগফলের মানটাই বিয়োগফলের মানের চেয়ে বেশি। এ দুটো যদি সমান হতো তাহলে এটা জিরোই হয়ে যেত। সমান নয় বলে এর একটা ভ্যালু পাওয়া যায়, এটা ঠিক কথাই। কিন্তু এই দুটো ক্ষেত্রে, এই ক্ষেত্রে অ্যামোনিয়ার ক্ষেত্রে রেজাল্টেন্টের যে ভ্যালু এবং লোন পেয়ারের মোমেন্ট, এই দুটো যোগ হয়ে যায়। আর এখানে রেজাল্টেন্টের ভ্যালু আর লোন পেয়ার, এটা দুটো একটা অন্যটার অপোজিট ডিরেকশনে কাজ করে বলে বিয়োগ হয়। স্বভাবত এই যোগফলের মানটা এই বিয়োগফলের মানের চেয়ে বেশি হয়। তাই অ্যামোনিয়া অণুর ডাইপোল মোমেন্ট কিন্তু NF3 এর চাইতে বেশি হয়। এই ধরনের দুটো দুটো কম্পাউন্ড করে তাদের তুলনা করতে দিতে পারে, তুলনা ব্যাখ্যায় যে এটা জিরো, ওটা জিরো নয় কেন, বা এটা কম কেন, এর ডাইপোল মোমেন্ট কম কেন, ওটা বেশি কেন, ইত্যাদি ইত্যাদি। ধরো কার্বন ডাইসালফাইড, লিনিয়ার স্ট্রাকচার। তা সালফার আর কার্বনের এরকম গঠন কার? এরকম গঠন আমরা আগের দিন পড়েছি, কার্বন ডাই অক্সাইডেরও এরকম লিনিয়ার স্ট্রাকচার, কারণ কার্বনটা এখানে sp হাইব্রিডাইজ, এখানেও কার্বন sp হাইব্রিডাইজ।
তা কার্বন আর সালফারের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব বেশি নয়, সালফারটা সামান্য হলেও ইলেকট্রোনেগেটিভ বেশি, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ। তাহলে ডাইপোল মোমেন্ট একটা আর একটা ঠিক বিপরীত দিকে কাজ করলো, কাজ করে কি করলো, প্রশমিত করে দিল, একটা আর একটাকে প্রশমিত করে দিল, দেওয়ার ফলে কার্বন ডাইসালফাইডের ওভারঅল ডাইপোল মোমেন্ট হয়ে গেল 0। তাহলে কার্বন ডাই অক্সাইডের ডাইপোল মোমেন্ট 0 লিনিয়ার মোডে, কার্বন ডাইসালফাইড তারও ডাইপোল মোমেন্ট 0। আমরা দেখলাম গঠনটা লিনিয়ার, তবে সবসময় যে লিনিয়ার গঠন হলে 0 হবে তার কোনো মানে নেই। যেমন দেখো নাইট্রাস অক্সাইড, এখানে দুটো বন্ড আছে, একটা NN বন্ড আর একটা হচ্ছে NO বন্ড। একটা হচ্ছে NN নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড, এই বন্ডটা কিন্তু নন পোলার, NN বন্ড এই অংশটা কিন্তু নন পোলার, কারণ দুটো নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সমান, তাই এটা হচ্ছে অধ্রুবীয়। কিন্তু NO বন্ডটা তো পোলার, নাইট্রোজেন অক্সিজেনের বন্ডটা তো পোলার, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। তাহলে অক্সিজেন ডেল্টা নেগেটিভ, নাইট্রোজেন ডেল্টা পজিটিভ, মলিকুলের মধ্যে একটাই মোমেন্ট কাজ করছে, এবং সেটা কোন দিক থেকে কোন দিকে, নাইট্রোজেন থেকে অক্সিজেনের দিকে কাজ করছে। যেহেতু গোটা মলিকুলের মধ্যে একটাই মোমেন্ট কাজ করছে, সেহেতু একে ক্যান্সেল করার কেউ নেই। তাই নাইট্রাস অক্সাইড লিনিয়ার হওয়া সত্ত্বেও তুমি তার একটা ডাইপোল মোমেন্ট ভ্যালু পাবে। তাহলে লিনিয়ার হলেই সবসময় ডাইপোল মোমেন্ট 0 হবে এরকম নয়, নন লিনিয়ার মলিকুলের ডাইপোল মোমেন্ট যেমন 0 হতে পারে, আমরা BF3 দেখলাম, আমরা কার্বন টেট্রাক্লোরাইড দেখলাম, আবার উল্টো দিকে লিনিয়ার মলিকুল হলেও তার ডাইপোল মোমেন্ট 0 নাও হতে পারে, N2ও তার একটা উদাহরণ। এই কম্পাউন্ডটার নাম অর্থো ডাইক্লোরো বেঞ্জিন। এই কম্পাউন্ডটার নাম মেটা ডাইক্লোরোবেনজিন। এই কম্পাউন্ডটার নাম প্যারা ডাইক্লোরোবেনজিন। এবার কার ডাইপোল মোমেন্ট কত, কারটা বেশি কারটা কম, হ্যাঁ সেইটা যদি আমরা মেজার করি, দেখো CH বন্ড পোলার, এটা ঠিকই কথা যে কার্বন হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, তাই CH বন্ড পোলার, কিন্তু CCl বন্ডও পোলার।
এবং ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি বলে এই সব মলিকুলগুলো ডাইপোল মোমেন্ট বের করার সময় আমাদের সিসিএল বন্ডের মোমেন্টটাকে গুরুত্ব দিয়ে থাকি আমরা, বেশি করে গুরুত্ব দিয়ে থাকি। তো তখন অর্থ ডাইক্লোরোবেঞ্জিন, দুটো সিসিএল বন্ড আছে এবং বন্ড মোমেন্ট কাজ করে কোথা থেকে কোথায়, কার্বন থেকে ক্লোরিনের দিকে। তো এই দুটো মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল দেখো 60 ডিগ্রি। মেটা হলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 120 ডিগ্রি। আর প্যারা হলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে তুমি আর রেজাল্টেন্ট বার করতে বসছো, আর সমান √(p² + p² + 2pp cos 60 ডিগ্রি। তাহলে √2p² + 2p² into half, অনেক p into √3। মেটা ডাইক্লোরোবেঞ্জিনের দিকে তাকাও, এখানে p² + p² + 2pp cos 120 ডিগ্রি। তাহলে 2p² + 2p² into -half, তার মানে শুধু p। এখানে r সমান √p² + p² + 2pp cos 180 ডিগ্রি। cos 180 মানে -1, তাহলে এটা হচ্ছে 0। তাহলে কোনটা ডাইপোল মোমেন্ট সবচাইতে বেশি হলো? অর্থ ডাইক্লোরোবেঞ্জিনের ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি হলো। তারপরে কার হলো? মেটা ডাইক্লোরোবেঞ্জিন। এবং সবচেয়ে কম কার হলো? প্যারা ডাইক্লোরোবেঞ্জিন। তাহলে ডাইপোল মোমেন্ট সবচাইতে বেশি, তারপরে এটা, তারপরে এটা। এই ধরনের ছোট ছোট প্রশ্নে ডাইপোল মোমেন্ট থেকে আমাদের আসতে পারে। এক একটা অঙ্ক যে আসতে পারে না তাও নয়, কিরকম অঙ্ক সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্ত।